ভাবি তোরা তো বুঝলি না, যারা হিন্দু ধর্মে আছে তারা কিন্তু শক্তিশালী দেবী হিসাবে যাকে মানে, যে অসুরকে বধ করেছে সে হচ্ছে কে? মা কালী। একজন নারী যদি রৌদ্রমূর্তি ধারণ করে তাহলে কেমন হয়? গতকালকে রুমিন ফারহানার যে ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর যেই দৃশ্যটা সেটা প্রমাণ করে দিছে বেরিয়ে থেকে খেপান যেত না। এরকম দেখায় আপনাদের খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। ভবিষ্যতে শুনবো না। আর আমার এখান থেকে বাইরে যেতে পারবেন না। আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখেন। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধইরা কানের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। রুমিন ফারহানা একদিকে বলছেন খালেদা জিয়া তার পক্ষে ছিলেন, তারেক রহমান তার পক্ষে নন, সেজন্যই তিনি মনোনয়নটি পাননি। কিন্তু সত্যিই কি এমনটা ঘটেছে, নাকি রুমিন ফারহানার সঙ্গে ঘনিষ্ঠ মানে বিএনপিতে অন্য যারা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করেন তাদের কারো কারো সঙ্গে তারেক রহমানের এখন যে দূরত্ব তার ফলাফল এই ঘটনা? দর্শক, বলছিলাম বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানার কথা। এখন সাবেকই বলতে হবে, কারণ বিএনপি তাকে বহিষ্কার করেছে এবং রুমিন ফারহানাকে বেগম খালেদা জিয়া মৃত্যুর দিনে বহিষ্কার করা হয়েছে। এটা নিয়ে তিনি খুব আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি বলেছিলেন যে বেগম খালেদা জিয়াই আমাকে দলে এনেছে, তিনি আমাকে দলে এনে তিনি আমাকে স্নেহ করতেন, ভালোবাসতেন এবং তার যেদিন মৃত্যু হলো আমারও দলে সেদিন মৃত্যু হলো। ম্যাজিস্ট্রেটের সাথে রুমিন ফারহানা যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে যেভাবে হুমকি দামকি, তাহলে ওরা ঠিক আছে, তারা আচরণবিধি রক্ষা করার জন্য বলবে, আপনার পছন্দ না হতে পারে, কিন্তু প্রেজেন্টেশনটা যদি ওইভাবে হয় তাহলে তো তারা অনেক যৌক্তিক বা সঠিক জিনিসেও কথা বলতে চাইবে না। ভাবি তোরা তো বুঝলি না, যারা হিন্দু ধর্মে আছে তারা কিন্তু শক্তিশালী দেবী হিসাবে যাকে মানে, যে অসুরকে বধ করেছে সে হচ্ছে কে? মা কালী। একজন নারী যদি রৌদ্রমূর্তি ধারণ করে তাহলে কেমন হয়? গতকালকে রুমিন ফারহানার যে ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর যেই দৃশ্যটা সেটা প্রমাণ করে দিছে বেরিয়ে থেকে খেপান যেত না। এই দৃশ্য দেখার আগে পরে বিএনপিও চিন্তা করছে যে না, দলের জন্য অনেক করছে মহিলাটা, এলাকায় জনপ্রিয়তা আছে, কিন্তু সেখানে কারে খাড়া করাই দিছে? খেজুর গাছ। দেখেন জুনায়েদ হাবিব ভাই হয়তো অনেক জনপ্রিয়, বাট আমি রুমিন ফারহানার একজন ভক্ত। আমার কাছে মনে হয় যে এমন মানুষ যদি সংসদে না যায় এটা বিএনপির জন্য আসলে এক ধরনের দৈন্যতা, যে এই আসনটা বা অন্য কোথাও রুমিন ফারহানাকে আসলে মনোনয়ন দেওয়া ছিল, উচিত ছিল। এখন রুমিন ফারহানার যে ক্যাম্পেইনিং চলতেছে, ইলেকশন ক্যাম্পেইনিং, ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছেন, জনগণ তার পক্ষে কাজ করছে। আর এই পরিস্থিতি দেখে রুমিন ফারহানাকে ফোন দেয়া তলে তলে মন্ত্রিত্ব পদ দেওয়ার অফার দেওয়া হচ্ছে, লোভ দেখানো হচ্ছে যে সিটটা ছাইরা দেন, পরে কেমনে মন্ত্রী বানাবো এটা আসলে আমি জানি না। আর এই তথ্য আমি না ভাই, রুমিন ফারহানা দিচ্ছেন। তিনি বলছেন যে ব্রাহ্মণবাড়িয়া 2 আপনার যে আসন, সেখানে গতকালকে একটা মত বিনিময় সভা ছিল। তো তিনি বলছেন যে দল থেকে সকাল বিকাল টেলিফোন করে, কি বলে? আসুন মন্ত্রিত্ব দেব, কিন্তু আসনটা ছেড়ে দিন। এখন রুমিন ফারহানা যেহেতু বলছে, ঠিকই বলছে, তিনি তো আর সাধারণ কোনো অলিগলির নেতা বা নেত্রী না যে টিনের চালে কাউয়া ঠাস 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 এরকম কোনো ডায়লগ তিনি দিবেন। নিশ্চয়ই তিনি ভেবে চিন্তে বুঝে শুনে বলেছেন, এবং দলের বিপরীতে এত বড় কথা বলার জন্য ন্যূনতম সত্যতা থাকতে হয়। আমি এই কারণেই বিষয়টাকে সিরিয়াস ভাবে দেখলাম। তিনি বললেন যে আমার জান থাকতে, শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন? আরো কিছুর বিনিময়ে, হতে পারে সেটা রাষ্ট্রপতি, হতে পারে প্রধানমন্ত্রিত্ব, ওইগুলার বিনিময়ে তিনি তার এলাকার মানুষকে ছেড়ে যাবেন না। গতকাল দুপুরে সরাইলের ইসলামাবাদ গ্রামে স্থানীয় জনগণের সাথে মত বিনিময়কালে আপনার এই মন্তব্য করেছেন তিনি। তিনি বলছেন, আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। এই কথাটা কিন্তু শতভাগ সত্য। দেখেন, দল একটা আইডেন্টিটি, তবে সবার জন্য না। কিছু মানুষ আছে নিজেই একটা ব্র্যান্ড, লাইক রুমিন ফারহানা। বাংলাদেশের 330টা আসনে আপনি যদি গণা দেন বিএনপির হাতে গোনা কয়েকটা ব্র্যান্ড পাবেন, হাতে গোনা কয়েকটা। আওয়ামী লীগও ছিল, লাইক ব্যারিস্টার সুমন। আওয়ামী লীগ করার কারণে অনেক বাটে পড়ছে, কিন্তু ব্যারিস্টার সুমনকে যদি আপনি অপছন্দ করেন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউর বাইরে, তাহলে আপনি আসলে অকৃতজ্ঞ এলাকার মানুষ যারা আছে, কারণ এত কাজ করছেন, প্লাস দুর্নীতি এগুলো নিয়ে ব্যারিস্টার সুমনের পিছনে একটা কলম দেওয়ার কিন্তু কোনো সরকারের সুযোগ নেই। ব্যারিস্টার সুমন যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে তার কাজের মাধ্যমে, রুমিন ফারহানা তার বক্তব্যের মাধ্যমে, ভিন্ন মত এবং দলকে শ্রদ্ধার মাধ্যমে, সবকিছুতে তিনি কিন্তু ভিন্ন। শিক্ষা দীক্ষা, তিনি একজন ব্যারিস্টার রুমিন ফারহানা, এটাই হচ্ছে শিক্ষার গুণ। তার এই কথাটা আজকের দিনে শতভাগ সত্য যে জুনায়েদ আল হাবিব আর ব্যারিস্টার রুমিন ফারহানার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে জনপ্রিয়তায়। এখন দলের পক্ষে কাজ করতে হবে, বিএনপির কমিটির যারা আছেন তারা বাধ্য হয়ে করছেন, এটা আমরা বুঝি। তিনি বলছেন, খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন, বেগম খালেদা জিয়ার ভালোবাসা, আশ্রয়, সহযোগিতায় আমি এত দূর এসেছি। তিনি হাসপাতালে যাওয়ার আগে 23 নভেম্বর আমার মনোনয়নপত্র কেন দেওয়া হলো না তিনি জানতে চেয়েছেন। আমার মা মারা যাওয়ার ঠিকের দিন, ওই দিনই আমাকে বহিষ্কার করা হলো। আমি এই নিউজটি করছিলাম যে এইটা অন্তত উচিত হয় না বিএনপির। কারা নীতি নির্ধারণ কমিটিতে বসেন বা কারাই সিদ্ধান্তগুলো নেন, আপনাদের অনেক সিদ্ধান্ত আপনার জন্য, আপনার দলের জন্য আত্মঘাতী হবে। এটা বুঝতে হবে যে কিছু এমপি আছে ধানের শীষ ছাড়া জীবনও পাশ করবে না, মার্কার উপরে পাশ করে আসবে। কিন্তু রুমিন ফারহানা নিজে একজন ব্র্যান্ড। আমি খুবই ওনাকে শ্রদ্ধা করি, পছন্দ করি,
সব দিকে আছেন, ভালো লাগে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। টকশোর মাধ্যমে বিএনপির রাজনীতি হিসেবে বাংলাদেশে বিপুল জনপ্রিয়তা এবং পরিচিতি পাওয়া রাজনীতিবিদ রুমিন ফারহানাকে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে মনোনয়ন দেয়নি। সেই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তার যে আসন ব্রাহ্মণবাড়িয়া 2 আসন সেখান থেকে নির্বাচন করবেন। বিএনপি তাকে সহ 9 জনকে খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কার করেছে দলের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। রুমিন ফারহানা বলছেন, এই যে খালেদা জিয়ার মৃত্যুর দিনে তাকে বহিষ্কার করা হলো, এটা গভীরভাবে সংকেতপূর্ণ একটি ঘটনা। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি, যেটির সীমানা নির্ধারণ নিয়েও এ দফাতেও নির্বাচন কমিশনে যখন প্রথম সীমানা নির্ধারণের শুনানি অনুষ্ঠিত হলো, সেদিনও তিনি গিয়ে বিএনপির অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের দলের তরফে একরকমের প্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন এবং রুমিন ফারহানা তখন সাংবাদিকদের সামনে এসে বলেছিলেন যে 15 বছরে যা ঘটে নাই, যাদের জন্য তিনি এতদিন ধরে লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন, যে দলের জন্য তিনি সোচ্চার ছিলেন, সেই বিএনপির কর্মীরা আজকে তাকে ধাক্কা দিয়েছে। সে সময়ও রুমিন ফারহানা শিরোনাম হয়েছিলেন। রুমিন ফারহানা কিন্তু 2018 নির্বাচনের আগে থেকেই ওই এলাকায় গিয়ে বাড়ি ঘর করে সেখানে নির্বাচনী প্রচারণা চালাতে থাকেন এবং সেখানে জনসংযোগ করতে থাকেন, তার নেতাকর্মী তৈরি করতে থাকেন, অনুসারীদের তৈরি করতে থাকেন এবং 2018 নির্বাচনের আগেও তিনি সেখানে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সেবারেও তিনি দলের মনোনয়ন সেখান থেকে পান না, সেবার আব্দুস সাত্তার উকিলকে বিএনপি মনোনয়ন দেয়। কিন্তু পরে বিএনপি 2018 সালের নির্বাচনে যে একটি নারী সংসদ সদস্য পদ পেয়েছিল তাদের 5 জন বিজয়ী সংসদ সদস্য বিপরীতে, সেই সংরক্ষিত নারী আসনে তখন কিন্তু বিএনপির তরফে রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং রুমিন ফারহানা সেই সুবাদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে সংসদে গিয়েছিলেন। নারী সংরক্ষিত আসনে তখন যে রুমিন ফারহানার মনোনয়ন, সেটাও কিন্তু লন্ডন থেকে নির্ধারিত হয়েছিল, ঠিক যেমন ভাবে 2018 সালের প্রত্যেকটি আসনের মনোনয়ন, মানে সেবার তো বিএনপি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জোট গঠন করে জামায়াতে ইসলামী, বিএনপি, ডক্টর কামাল হোসেনের গণফোরাম সকলে একত্রে নির্বাচনে গেল। 300টি আসনের মনোনয়নই কিন্তু তখন লন্ডন থেকে তারেক রহমানের তত্ত্বাবধানে নির্ধারিত হয়েছিল এবং এরপর রুমিন ফারহানা মানে নারী সংরক্ষিত আসনেও যে বিএনপি কাউকে মনোনীত করবে, সেই সিদ্ধান্তটাও তখন তারেক রহমানের তরফে নেওয়া হয়েছিল। এবার তাহলে কি ঘটলো? রুমিন ফারহানা এখন সরাসরি এক রকমের তারেক রহমানকে, বিএনপির নতুন নেতৃত্বকে তাকে যথাযথ মূল্যায়ন না করবার জন্য এবং তাকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার জন্য দায়ী করছেন। তিনি কোনো রাগঢাক রাখেন নাই। যখন 4 নভেম্বর বিএনপি প্রথম অধিকাংশ আসনের মনোনয়ন দিয়ে দিল এবং তারপর থেকে টকশোতে গিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলে আসছিলেন, দল মনোনয়ন দিক বা না দিক, তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 এই আসন থেকে নির্বাচন এবার করবেনই। এবং তখন থেকেই তিনি এই কথাও বলে আসছিলেন যে তার নেতাকর্মী অনুসারীরা বলে আসছিলেন যে রুমিন ফারহানা ব্যতীত কোনো জোটের প্রার্থীকে যদি এই আসনে মনোনয়ন দেওয়া হয় তাহলে তিনি জামানত হারাবেন, কারণ রুমিন ফারহানার অনুসারীরা কেউ সেই জোট প্রার্থীর পক্ষে কাজ করবেন না। কিন্তু শেষ পর্যন্ত বিএনপি সেখানে জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দিয়েছে, তিনি সেখানে খেজুর গাছের পক্ষে নির্বাচন করবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেদিন এই নামটি ঘোষণা করেছেন, তিনি সেদিন বলেন সকলকে খেজুর গাছের পক্ষে ভোট দিয়ে ধানের শীষের জন্য কাজ করতে হবে এবং বিএনপির যেসব নেতারা এই দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কাজ করবেন তাদেরকে দল বহিষ্কার করবে বা দল কড়া সিদ্ধান্ত নেবে। রুমিন ফারহানা তখনও বলে রেখেছিলেন দল যদি বহিষ্কার করে বা শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কোনো ব্যবস্থাও নেয় তাও তার কিছু করার নাই, তিনি নির্বাচন করবেনই। খালেদা জিয়ার মৃত্যুর দিনে বিএনপি শেষ পর্যন্ত রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি সংবাদ মাধ্যমে পাঠায়, যেখানে তারা বলে যে রুমিন ফারহানা সহ 9 জনকে তারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির পরিচালনার জন্য বহিষ্কার করছে। এর মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনরত রুমিন ফারহানা যেমন ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন সহ 9 জন আছেন। হাসান মামুন হচ্ছেন নুরুল হক নুরুর আসনে, যিনি পটুয়াখালীতে ক্রমাগতভাবে 5ই আগস্টের পর থেকে কিন্তু প্রতিরোধ তৈরি করে গেছেন নুরুল হক নুরুর বিষয়ে, কারণ তারেক রহমান গত 2024 অক্টোবরেই জানিয়ে দিয়েছিলেন যে দল যাতে নুরুল হক নুরুর পক্ষে কাজ করে। কিন্তু হাসান মামুন এক দফা কিন্তু সারা রাত নুরুল হক নুরুকে এক জনসভায় তার সমর্থকেরা আটকে রেখেছিলেন, এরপর সেনাবাহিনীর গিয়ে তাকে উদ্ধার করে আনতে হয়েছিল নুরুল হক নুরুকে। কাজেই হাসান মামুনও বছরের পর বছর ধরে পটুয়াখালীতে এই প্রস্তুতি নিয়েছেন ঠিক রুমিন ফারহানার মতোই যে তিনি কাজ করবেন এবং তিনি সেখান থেকে নির্বাচন করবেন। এখন তিনি মনোনয়ন পান নাই, মনোনয়ন পেয়েছেন দলের বাইরের একজন, তিনি হাসান মামুন, সাইফুল আলম নীরব, রুমিন ফারহানা সহ এই 9 জনই তাই স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ যে এরা নির্বাচন করবেন। কিন্তু খুব স্বাভাবিকভাবে স্বল্প পরিচিত হয় রুমিন ফারহানার মনোনয়ন না পাওয়ার মতো আলোচনা আলোড়ন আর কেউ তুলতে পারছেন না, কারণ সকল
সকলেই রুমিন ফারহানাকে চেনেন, তিনি একজন সর্বজন পরিচিত ব্যক্তি এবং সকলেই বিএনপি বলতে রুমিন ফারহানাকে চেনেন বা রুমিন ফারহানা বলতেই বিএনপিকে বোঝেন। সেখানে বিএনপি এমন একজন সোচ্চার, মানে গত বহু বছর ধরে আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে, শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে সোচ্চার সাহসী কণ্ঠ রুমিন ফারহানাকে কেন বিএনপি মনোনয়ন দিল না, সেই প্রশ্নটা বারবার উঠছে। রুমিন ফারহানা সরাসরি বলছেন যে তিনি খালেদা জিয়ার রাজনীতি এগিয়ে নিতে কাজ করবেন। তিনি সরাসরি বলছেন নতুন নেতৃত্ব তাকে যথাযথ মূল্যায়ন না করলেও তার কিছু করার নাই, তার রাজনীতি তাকে করতে হবে। আর রুমিন ফারহানা সবচেয়ে বিস্ফোরক যে মন্তব্যটা করছেন, তিনি বলছেন হাসপাতালে যাওয়ার দুদিন আগেও নাকি খালেদা জিয়া বিএনপির ঊর্ধ্বতন শীর্ষতম নেতৃবৃন্দকে জিজ্ঞেস করেছিলেন যে কেন রুমিন ফারহানা মনোনয়ন পেলেন না। তার মানে রুমিন ফারহানা কি বলতে চাইছেন যে তিনি খালেদা জিয়া পক্ষের লোক, বিএনপিতে তিনি মনোনয়ন না পাওয়ায় খালেদা জিয়া রুষ্ট ছিলেন, কিন্তু মনোনয়নের পুরো বিষয় যিনি নিয়ন্ত্রণ করছেন মানে তারেক রহমান, তিনি তাকে মনোনয়ন দিতে চাইছেন না এবং তিনি তার প্রতি রুষ্ট, তাকে দল থেকে বাদ দিতে চাইছেন। এবং সে কারণেই রুমিন ফারহানা বলছেন যে খালেদা জিয়ার মৃত্যুর দিন তার বহিষ্কারের খবরটা আসা ভীষণভাবে সংকেতপূর্ণ। রুমিন ফারহানা তার মানে তারেক রহমানের বিপক্ষে সরাসরি দাঁড়াচ্ছেন। রুমিন ফারহানা তার মানে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে ইঙ্গিত করতে চাইছেন যে বিএনপির ভেতরে খালেদা জিয়া পক্ষ আর তারেক রহমান পক্ষ আছে, নাকি রুমিন ফারহানা এই আলোচনাটা সংবাদ মাধ্যমের সামনে ফাঁস করে এই আলোচনাটা দানা বেঁধে উঠতে সহায়তা করতে চাইছেন যে বিএনপিতে খালেদা জিয়া পক্ষ বঞ্চিত হচ্ছে তারেক রহমান নেতৃত্বে আসার ফলে। রুমিন ফারহানা কি বলছে একটু শুনে আসি। দলের যখন দুঃসময় ছিল তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা অনেক সময়ই দেখা গেছে আমার বয়স এবং আমার রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড়। সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি, যেটার একটা রূপ আপনারা দেখেছেন যখন 2018 সালের সংসদে 19 সাল থেকে আমি জয়েন করি এবং সেখানে আমার ভূমিকা কি ছিল। দল যখন 22 সালের ডিসেম্বরে আমাকে পদত্যাগ করতে বলে আমি এক মুহূর্ত চিন্তা করি নাই। যখন বলেছে, যেদিন বলেছে তখনই আমি সেই মুহূর্তে পদত্যাগ করেছি। এরপরে দল যদি মনে করে নতুন নেতৃত্ব, তাকে আমি স্বাগত জানাই, যে আমার সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড, দ্যাটস ওকে ফাইন। রুমিন ফারহানা সংবাদ মাধ্যমকে বলেছেন যে আপসীন নেত্রীর চলে যাওয়ার দিনেই তার বহিষ্কারকে তিনি মোটেও কাকতালীয় বলে মনে করেন না। রাজনীতিতে আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি খালেদা জিয়ার কাছ থেকে পেরেছেন। খালেদা জিয়াকে আপসীন নেত্রী উল্লেখ করে রুমিন ফারহানা বলেছেন যে আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি, যার আদর্শে রাজনীতি করেছি, উজ্জীবিত হয়েছি এবং যার আদর্শ অক্ষরে অক্ষরে পালন করে আমি রাজনীতি করেছি, তিনি আজ চলে গেলেন। এবং তিনি যেদিন 23শে নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছেন তার আগে 20শে নভেম্বরেও আমার কথা বলেছেন। তিনি বলেছেন আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন, আমি শুধু এটুকুই বলবো। এবং রুমিন ফারহানা বলছেন আমার যে বিদ্রোহী প্রার্থী হওয়া এইটাও এক ধরনের আপোষহীনতা, জোয়ারের বিরুদ্ধে একলা দাঁড়ানো, এটা আমি আমার নেত্রীর কাছ থেকে শিখেছি। আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়া আমি ওনার কাছ থেকে শিখেছি। একদিকে 2024-এর 5ই আগস্টের পর থেকে প্রায় 7 থেকে 8 হাজার কর্মীকে নানা রকম শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি বহিষ্কার করেছে। নির্বাচনে এরকম রুমিন ফারহানা সহ